টিএ টেস্ট পেপারে 2024-25 পেজ নাম্বার 23 যে আগের পর্বে 8 দাগ পর্যন্ত সলিউশন করে দেওয়া হয়েছে। দেখো 9 দাগে আমাদের কি দেয়া আছে, উপপাদ্য দেওয়া আছে। 9 দাগের উপপাদ্যে প্রথম উপপাদ্যটা আছে, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই প্রমাণটা দেয়া আছে। এই অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এই প্রমাণটা তোমাদের বইয়ে করে দেয়া আছে, তোমরা একটু বইয়েতে দেখে নিও। তারপরে দ্বিতীয়টাও, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা প্রমাণ করতে দিয়েছে। এটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা এই দুটো উপপাদ্য বই থেকে দেখে নিও। আমি এখানে 10 দাগের এক্সট্রার উপপাদ্য করিয়ে দিচ্ছি। 10 দাগের এক্সট্রার উপপাদ্যতে প্রথমেরটা দেওয়া আছে ABCD। তোমরা ভালো করে কোশ্চেনটা দেখো। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের যদি AB সমান DC হয়, প্রমাণ করো AC সমান BD। যেখানে বলে দিয়েছে, যেখানে AC এবং BD বৃত্তের কেন্দ্র ওতে ছেদ করেছে, তাহলে AC আর BD কর্ণ দুটা কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুটা কি? বৃত্তের কর্ণ। দেখো উপপাদ্য বলো সম্পাদ্য বলো, তোমরা যে আঁকবে সেইখানে লেড পেন্সিলের ব্যবহার করো। 10 দাগের একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, আমি এখানে পেন ব্যবহার করেছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতাতে লেড পেন্সিল ব্যবহার করো। একটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি বৃত্তের উপর অবস্থিত, আমরা এঁকে নিলাম একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার নাম দিয়ে দিলাম ABCD। এখানে AC আর BD কর্ণ টানলাম, যারা পরস্পরকে কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে। ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুটাই হলো বৃত্তের কেন্দ্র। এখানে তাহলে আমরা যে লিখে নেব, এক্সট্রা উপপাদ্য বা উপপাদ্য লেখার নিয়মেই আছে, প্রথমেই কি লিখতে হয়? প্রদত্ত। দেখো প্রদত্ততে কি দিয়েছে? ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, যাহার AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে ছেদ করেছে। যেটা দেয়া ছিল সেটা আমরা একটু লিখে নিলাম আমাদের মতো করে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে AC কর্ণ সমান BD কর্ণ। এখানে এই এক্সট্রা উপপাদ্যটাতে বা প্রয়োগটাতে কোনো অঙ্কন নেই। প্রমাণ করলে কীরকম করে প্রমাণ করব? প্রমাণ দেখো, আমরা যদি কোনোভাবে দেখিয়ে দিতে পারি এই বাহুটার সাথে এটা সমান এবং এটার সাথে এইটা সমান, তাহলে যোগ করে দিলেই পেয়ে যাব AC। AOর সাথে OC যোগ করে দিলে কি পেয়ে যাব? AC পেয়ে যাব। BOর সাথে OD যোগ করে দিলে কি পেয়ে যাব? BD পেয়ে যাব। আমরা কিভাবে প্রমাণ করতে পারি? যদি এইখানে দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা যদি সর্বসম দেখাতে পারি, আমরা কি দেখাতে পারি? সর্বসম।
তাহলে এখানে দেখো ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ ডি ও সি এর থেকে পাই। কি পাচ্ছি? 1 নম্বর কোণ এ বি ও সমান কোণ ও সি ডি। দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান। দেখো এ বি ও যা এ বি ডিও তা, আর এ ডি সি ও যা ডি সি এও তা। তাহলে একটা বৃত্তচাপের উপর আমরা কি পাচ্ছি? বৃত্তস্থ কোণ পাচ্ছি দুটো। আমরা একটা উপপাদ্যের এর স্টেটমেন্টে দেয়া আছে সমবৃত্তস্থ কোণ সমান হয়ে থাকে। সমবৃত্তস্থ কোণ সমান। তাহলে একই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ কী হয়? সমান হয়। আমরা লিখে নেব কারণটা, একই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ তার জন্য এটা সমান বলে দিলাম। 2 নম্বর আমরা বলতে পারি এ বি সমান ডিসি। এ বি সমান ডিসি, এটা কি দেওয়া ছিল? প্রদত্ত দেওয়া ছিল। এখানটা একটু লিখে নেবে, ছেদ করেছে। আর এ বি সমান ডিসি। তাহলে এ বি সমান ডিসি এটা কি ছিল? প্রদত্ত, তোমাদের কোশ্চেনেই বলে দেওয়া আছে। 3 নম্বরে আমরা কি পাচ্ছি? ঠিক একই রকমভাবে কি পাবো? এই কোণটার সাথে এই কোণটা সমান, কারণ কি? সমবৃত্তস্থ কোণ। তাহলে কোণ বি এ ও সমান কোণ সি ডি ও। একই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ। আমরা দেখো কোণ, বাহু, কোণ দেখিয়েছি। সর্বসমতার সূত্র থেকে পাচ্ছি ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ ডি ও সি পেয়ে গেলাম। সর্বসম যখনই পেয়ে গেলাম, আমরা কি জানি? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও অনুরূপ কোণ সমান হয়। আমার এখানে লাগবে অনুরূপ বাহু। দেখো ও এ সমান আমরা বলতে পারি ওডি, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। এবং কি বলতে পারি? বিও সমান ওসি বা ওসি সমান বিও, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এবার 1 যুক্ত 2 করে পাই। 1 যুক্ত 2 করে পাই। কি পাচ্ছি? এও যুক্ত ওসি সমান বিও যুক্ত ওডি। তোমরা ছবিটা দিয়ে দেখো। এখানে দেখো এও তার সঙ্গে ওসি যোগ করছি, মানে কি হচ্ছে? এসি। বিও তার সঙ্গে কি যোগ করছি? ওডি, মানে কি পাচ্ছি? বিডি। তাহলে এখানে কি পাচ্ছি? এসি সমান বিডি প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে আমরা 10-এর দাগের এক একটা করে নিলাম। 10-এর দাগের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক বলতে দেখো, তোমরা 10-এর দাগের যে 2 নম্বরে যে অঙ্কটা রয়েছে, এটাও প্রয়োগ দেওয়া আছে। ত্রিভুজ এ বি সি এর এডি বিসি উপর লম্ব এবং এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি দিয়েছে। প্রমাণ করতে দিয়েছে কোণ বিএসি সমকোণ। দেখো এখানে যে প্রয়োগটি দেয়া আছে সেটা আমরা খুব সহজেই
প্রমাণ করতে পারবো। কোন উপপাদ্য লাগিয়ে? পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে আমরা এটা প্রমাণ করে নিতে পারবো। দেখো আমরা কিভাবে প্রমাণ করি। এখানে প্রথমে ছবিটা আঁকবো। ছবিটা কীরকম আঁকবো? একটা এবিসি ত্রিভুজ দিয়েছে। কি দিয়েছে? এবিসি ত্রিভুজ। 10-এর দাগের 2, এখানে 10-এর দাগের 2 কি দিয়েছে? এবিসি ত্রিভুজ। তাহলে একটা ছবিটা কীরকম আঁকছি? একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করছি। এবিসি ত্রিভুজ অঙ্কন করছি। এডি লম্ব কার উপর? বিসির উপর। তাহলে প্রমাণ করতে হবে যে এই পুরো কোণটা সমান 90 ডিগ্রি। দেখো আমরা প্রদত্ততে কি দেওয়া আছে? প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এডি বিসি এর উপর লম্ব এবং এই এডি তার স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করবে? যে কোণ বিএসি সমান এক সমকোণ। এখানেও কোনো অঙ্কন নেই। তাহলে প্রমাণটা কি করব আমরা? প্রমাণ দেখো তো বাবা, এখানে এডিটা বিসির উপর লম্ব, মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, যদি তার একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় সেটা সমকোণী ত্রিভুজ। তার অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখতে পারি। যেহেতু এডি কি? এডি লম্ব বিসি, অতএব কোণ এডিবি সমান এডিসি সমান সমকোণ। কোন ত্রিভুজের একটা কোণ সমকোণ হওয়া মানে সেটা কি? সমকোণী ত্রিভুজ হবে। তাহলে ত্রিভুজ অর্থাৎ আমরা লিখে দিই একবার, অর্থাৎ ত্রিভুজ এডিবি ও এডিসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলো। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাচ্ছি? ত্রিভুজ এডিবি এর থেকে পাই কি পাচ্ছি? এডিবি থেকে পাচ্ছি অতিভুজের স্কোয়ার, মানে এবি সমকোণের বিপরীত বাহু, এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। 1 নম্বর দাও। আবার ত্রিভুজ কি পাচ্ছি? এডিসি এর থেকে পাই কি পাচ্ছি? দেখো এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এটা 2 নম্বর। দেখো যদি আমরা পরের পাতাতে আসি তখন আবার ছবিটা একবার এঁকে নেবে, ঠিক পেন্সিল দিয়েই আঁকবে। এ বি সি যেমন নাম দেওয়া ছিল এবিসি আর ডি। 1 আর 2 যোগ করে পাই 1 যুক্ত 2 করে পাই।
দেখো দুটো সমীকরণের যোগ করলে কী হয়, বাম দিকের সাথে বাম দিকের যোগ, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ডান দিকের সাথে ডান দিকের যোগ, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার আসলো। এখানে বিডি তার স্কোয়ার, দুবার এডি আছে, 2AD স্কোয়ার ডিসি স্কোয়ার। এডি সমানই কী দেওয়া ছিল, এডি সমানই বিডি ইন্টু ডিসি দেওয়া ছিল, বিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি ইন্টু ডিসি। তাহলে এখান থেকে লিখতে পারি বিডি প্লাস ডিসি তার হোল স্কোয়ার। বিডি আর যদি ডিসি যোগ করি তাহলে এই সরলরেখাটা, পুরো সরলরেখাটা পাবো বিসি পাচ্ছি। তাহলে এখানে আমরা কি দাঁড়াচ্ছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। দেখো পিথাগোরাসের বিপরীত যে উপপাদ্যটা আছে সেখানে যদি এই কন্ডিশনটা আসে, দুটো বাহু স্কোয়ারের যোগফল যদি তৃতীয় বাহু স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যায় তাহলে তৃতীয় বাহুর বিপরীত কোণ কী হয়, সমকোণ হয়। অতএব কোণ বিএসি সমান এক সমকোণ, প্রমাণিত। আমরা 10-এর দাগের 2-এর অঙ্কটা করে নিলাম। এবার 11-র দাগের কী অঙ্ক দিয়েছে, 11-র দাগের সম্পাদ্য দেওয়া আছে, তোমরা সম্পাদ্যগুলো নিজেরা আঁকবে, বইয়ের নিয়ম অনুযায়ী আঁকবে। 11-র দাগের 1 আর 11-র দাগের 2 জ্যামিতিক পদ্ধতিতে রুট একুশের মান নির্ণয়। একটা রুট একুশ সমান কী ধরে নিতে হয়, একটা 5 ধরে নিতে হয়, আর গুণিত 5 দিয়ে যে 21কে ভাগ করলে যে ভাগফলটা বেরোয় সেটা ধরে নিতে হয়। 12 নম্বর অঙ্কতে আছে আমাদের ত্রিকোণমিতি। কোনো বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণটি রেডিয়ান এককে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ হলেই কি জানি, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এখানে দেওয়া আছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার প্রথম থেকে তৃতীয় নম্বর কোণগুলোর অনুপাত দেওয়া আছে। বৃত্তস্থ চতুর্ভুজে এখানে প্রথম কোণ ইস্টু দ্বিতীয় কোণ ইস্টু তৃতীয় কোণ সমান কি দেওয়া আছে, 1:2:3 1:2:3 ধরিলাম প্রথম কোণটি সমান x ডিগ্রি, দ্বিতীয় কোণটি 2x ডিগ্রি, তৃতীয় কোণটি 3x ডিগ্রি। ক্লিয়ার? এখান পর্যন্ত আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। প্রশ্নানুসারে লিখব না, অর্থাৎ
দেখো বাবু, এখানে যদি এক্স ডিগ্রি হয়, এখানে 2x ডিগ্রি হবে, এখানে কী হবে 3x ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি প্লাস 3x ডিগ্রি বিপরীত কোণ, এর বিপরীতে পরস্পর সম্পূরক হলে তাদের যোগফল 180 ডিগ্রি। তাহলে 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান 4 দিয়ে ভাগ করলাম 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান, প্রথম কোণের মান এক্স ছিল 45 ডিগ্রি। এখানে বৃত্তীয় পদ্ধতিতে বলেছে, তাহলে ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে আনতে গেলে কী করতে হবে, 45 গুণিত পাই বাই 180, 45 দিয়ে কাটো 4, পাই সি লিখবে, সি বাই 4। আর তৃতীয় কোণের মান জিজ্ঞাসা করছে, তৃতীয় কোণের মান সমান এনকে আছে 3 ইন্টু এক্স ডিগ্রি ছিল, 3 ইন্টু 45 ডিগ্রি সমানই 3 ইন্টু 45 গুণিত পাই সি বাই 180, 4। তাহলে 3 পাই সি বাই কত আসলো 4। তাহলে 12-র 1 নম্বর অঙ্ক হইল। 12-র 2 নম্বর অঙ্ক, 12-র দাগের 2 নম্বর অঙ্ক, 12-র দাগের 2 নম্বর অঙ্ক দেখো, 12-র দাগের 2 নম্বর অঙ্ক। এখানে 12-র দাগের 2 নম্বর অঙ্কে কি আছে, তোমাদের বইয়েরই অঙ্ক, এক্স সমান এস সেক থিটা, ওয়াই সমান বি ট্যান থিটা হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এখানে 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 এক্স সমান এ সেক থিটা, আর কি দিয়েছে ওয়াই সমান বি ট্যান থিটা। তাহলে আমরা এটা লিখতে পারি ওয়াই বাই বি ট্যান থিটা, এটাকে 2 নম্বর দাও। আর এখানে লিখতে পারি এক্স বাই এ সেক থিটা, এটাকে 1 নম্বর দাও। 1 স্কোয়ার বিয়োগ 2 স্কোয়ার করে পাই, এর কী পাবো, প্রথমটা স্কোয়ার করলে বাঁদিকে স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার, কী হচ্ছে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা ত্রিকোণমিতির ফর্মুলাতে আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হয় 1, বা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। ব্যাস, দেখো মন করেছ। 12-র দাগে 3-এর অঙ্কটা কিছু, 12-র দাগে 3-এর অঙ্কটাতে কী দেওয়া আছে, এখানে 9 বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার এর সংখ্যাগত মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে যেটা দেয়া আছে আগে লিখব 9 বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো 9 বাই কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা উপরকে উঠলে কী হবে সাইন স্কোয়ার থিটা, 4 কস স্কোয়ার থিটা যেমন আছে থাকলো, প্লাস 5 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি এক্স স্কোয়ার থিটা, কারণ এই কিছুক্ষণ আগে আগের অঙ্কই হলো এক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হয় 1 হয়, এক্স স্কোয়ার থিটা সমান 1 হয়। এখানে দেখো 9 সাইন স্কোয়ার থিটা যেমন আছে
থাকলো 4 cos স্কোয়ার থিটা প্লাস 5, এটা উপরে উঠলে কী হবে cos স্কোয়ার থিটা, 9 sin স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা হলো। এখানে যদি 9 কমন নিয়ে নিই, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আমরা কি জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, গুণফল হয়ে গেল 9। দেখো আমরা 13 দাগের একের অঙ্কটা, 5 নম্বরের অঙ্ক। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলেছে। এখানে তাহলে কি নির্ণয় করতে বলেছে? স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে বলেছে। আগে আমরা ছবি এঁকে নেব। কি বলেছে? সূর্যের উন্নতিকোণ বলেছে 13 দাগের একের অঙ্ক। তাহলে সূর্য এরকম জায়গাতে আছে, একটা স্তম্ভ আছে। সূর্য এরকম জায়গায় আছে মানে স্তম্ভের ছায়া এদিকে পড়ছে। যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি, তাহলে এরকম জায়গা থেকে 45 ডিগ্রি আসছে, উন্নতিকোণ 45 ডিগ্রি, এদিকে যখন 45 ডিগ্রি হচ্ছে, স্তম্ভের দৈর্ঘ্য যা হবে ছায়ার দৈর্ঘ্য তাই হচ্ছে। যখন সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি, না সরি 30 ডিগ্রি, তখন এই যে দৈর্ঘ্যটা বাড়ছে আগের থেকে কত বাড়ছে? 60 মিটার। আগের থেকে কত বেড়েছে? এটা 60 মিটার বেড়েছে। তাহলে এখানে একটা নাম দিয়ে দিলাম ডি। তাহলে আমরা যেটা করলাম সেটা লিখে নেব। ধরিলাম এ বি সমান স্তম্ভটি যখন উন্নতিকোণ 45 ডিগ্রি ছায়া দৈর্ঘ্য সমান বিসি। আবার যখন উন্নতিকোণ 30 ডিগ্রি ছায়ার দৈর্ঘ্য এই পুরোটা বিডি। এই বিডি সমান, অর্থাৎ এই বিডি সমানই কী হচ্ছে? বিসি প্লাস 60 মিটার। বিসি প্লাস 60 মিটার। এখানে এই বিসি সমান এক্স মিটার আমরা ধরে নিলাম, তাহলে দেখো এক্স প্লাস 60 মিটার আসবে। ত্রিভুজ এবিসি সমকোণ, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমকোণ, অর্থাৎ আমরা কি জানি? লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা হয়। এখানে 45 ডিগ্রি দিয়েছে, 45 ডিগ্রি করে নিলাম। তাহলে এ বি সমান বিসি ইন্টু ট্যান 45, ট্যান 45-এর মান 1, বিসি মানে কত? এক্স। তাহলে বা এ বি সমান কত বেরিয়ে গেল? এক্স। 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার ত্রিভুজ এ বি ডি এর কোণ এ বি ডি সমান 1 সমকোণ। তাহলে লম্ব কি দাঁড়াচ্ছে? এখানে দেখো এ বি ডি এর লম্ব দাঁড়াচ্ছে এ বি, আর ভূমি বিডি, কোণ
30 ডিগ্রি। তাহলে এবি বাই বিডি, এবি বাই বিডি সমান tan 30 ডিগ্রি। লম্ব বাই ভূমি সমান কী হয়? tan থিটা হয়। হ্যাঁ 30 ডিগ্রি ছিল তাই tan 30 ডিগ্রির মান কত? 1/√3। এবি 1 নম্বরে বার করে রেখেছি এক্স, আর বিডি এক্স প্লাস 60 ডিগ্রি। বিডি দেখো তোমরা এখানে দেখো এক্স প্লাস 60 ডিগ্রি, 60 মিটার, সরি ডিগ্রি নয় মিটার। তাহলে এখানে দেখো বিডির মান বসাচ্ছি এক্স প্লাস 60 আসলো, বা কোনাকুনি গুণ করছি √3x মানে গুণ করলে এক্স প্লাস 60, বা এপাশে এইটা এক্স নিয়ে চলে আসলে √3x মাইনাস এক্স সমান 60। এখানে তাহলে একটু যদি কমন নিয়ে নিই আমরা, কি আসবে? √3 মাইনাস 1 ইন্টু এক্স সমান 60। এখানে দেখো √3 মাইনাস গুণ ছিল 1, তাহলে এদিকে আসলে 60/√3 মাইনাস 1। তাহলে 60 √3 প্লাস 1 করণী নিরসন করছি, √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। 60 যেমন আছে রইল। এটা কী হবে? √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 60 √3 প্লাস 1, 3 বিয়োগ 1 সমান 2, 2 দিয়ে কাটলে 30 সমান 30 ইন্টু √3 প্লাস 1। তাহলে কার মান আসলো? এক্সের মান। 1 নম্বরেই এক্স সমান এবি ছিল, 1 নম্বর থেকে পাই এবি সমান 30 ইন্টু √3 প্লাস 1 মিটার। অতএব স্তম্ভটির, স্তম্ভ বা খুঁটি যেটি দেবে, স্তম্ভটির উচ্চতা 30 ইন্টু 1 প্লাস √3 মিটার। এটাই হলো অ্যান্সার। দেখো 13 দাগের 2 অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে। 13 দাগের 2 অঙ্কটা একটু দেখে নাও। এখানে 13 দাগের 2 অঙ্ক, একই সমতলে দুটি স্তম্ভের উচ্চতা h1 h2। h2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়ার থেকে h1 উচ্চতার স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। h1 উচ্চতার স্তম্ভের গোড়ার থেকে h2 চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। প্রমাণ করো যে h1 স্কোয়ার সমান 3h2 স্কোয়ার। তাহলে এখানে কি দেখে বোঝা যাচ্ছে? h1টা বড়। তাহলে আমরা যে 13 দাগের 2 আমরা যেটা ছবিটা আঁকবো, একটা বড় স্তম্ভ থাকবে, একটা ছোট স্তম্ভ থাকবে, একই সমতলে অবস্থিত ভূমিতে। এটার উচ্চতা দিয়ে দিচ্ছে h1 আর এটা h2। এই স্তম্ভের গোড়ার থেকে এর চূড়ার উন্নতি কোণ দিয়ে আছে, আর এই স্তম্ভের গোড়ার থেকে এটা চূড়ার উন্নতি। প্রথম স্তম্ভের থেকে এটা 45 ডিগ্রি, আর এটার কত? 60 ডিগ্রি। এখানে এ বি সি ডি এটা আছে ধরিলাম। তাহলে ধরিলাম প্রথম স্তম্ভটি এবি সমান h1, একক দিবে, না দিলেও হবে, এবং দ্বিতীয় স্তম্ভটি ডিসি h2 একক। চিত্র অনুসারে কোণ DBC
45 ডিগ্রি এবং কোণ BCA 60 ডিগ্রি। আবার কোণ ABC 90 ডিগ্রি, কোণ DCB 90 ডিগ্রি। এটা হলো। দেখো এখানে একটা ত্রিভুজ আছে ABC, এই ত্রিভুজ ABC থেকে পাই সমকোণী ত্রিভুজ তো AB বাই BC সমান লম্ব বাই ভূমি সমান tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? √3 AB বাই BC। তাহলে ABর মান কত? H1 বাই √3 সমান BC। 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার ছবিটার দিকে নিয়ে যাও। আবার ত্রিভুজ DBC এর থেকে পাই। এখানে দেখো লম্ব এটা, ভূমি এটা, কোণ এটা। তাহলে DC বাই BC সমান tan 45 ডিগ্রি। বাহ, এখানে ডিসিটা কত? H2 আর BC রইল tan 45 ডিগ্রি 1 বা BC সমান H2। 2 নম্বর দিলাম। 1 ও 2 থেকে পাই। দেখো দু জায়গায় BC সমান, এক জায়গায় হচ্ছে BC সমান H1 বাই √3, এবার বলছে H2। H1 সমান কত হবে? √3 H2। উভয় পক্ষে বর্গ করলে কি পাবো? H1 স্কোয়ার সমান 3 H2 স্কোয়ার। প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 14 দাগের 1 অঙ্কটা করব। দেখো 14 দাগের 1 অঙ্কটা একটি ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। খুব সহজ অঙ্ক, একটি সূত্র জানলেই হয়ে যাবে। ফাঁপা নলের সমগ্র তলের ক্ষেত্রফল। ফাঁপা নল মানে কি? ছবিটা এরকম হবে। এটা বহির্ব্যাসার্ধ মানে এখান থেকে এই দূরত্বটা, অন্তর্ব্যাসার্ধ মানে এই জায়গাটা, ফাঁপা জায়গাটা। এখানে ফাঁপা নলের বহির্ব্যাসার্ধ, ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরছি সমান 5 সেমি। অন্তর্ব্যাসার্ধ স্মল আর সমান, ধরিলাম নলের উচ্চতা সমান h। অতএব নলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান, দেখো কি হবে, এই যে বাইরের দিকে যে ব্যাসার্ধটা, যে নলটাকে ধরবো যেখানে, যদি এই কলমটা হয়
যদি এই কলমটা হয়, এই যেখানটা ধরছি, এই যে এই জায়গাটা, বাইরের দিকের ব্যাসার্ধ, যেখানে কালিটা রয়েছে সেটা ভিতরের দিকের ব্যাসার্ধ। তাহলে বাইরের দিকে একটা ক্ষেত্রফল পাবো, ভিতরের দিকের ক্ষেত্রফল পাবো। তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভিতরের বক্রতলের ক্ষেত্রফল যুক্ত দু প্রান্ত, এধারটা আর এধারটার ক্ষেত্রফল যোগ করতে হবে। তাহলে বাইরের দিকের ক্ষেত্রফলটা কী হবে? 2 পাই ক্যাপিটাল আর এইচ প্লাস 2 পাই স্মল আর এইচ। আর দুই তলের ক্ষেত্রফল আছে, মানে 2 দিয়ে গুণ হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ, এটা সেমি ধরবে, বর্গ সেমি আসলো। এবার দেখো সবারই মধ্যে 2 পাই আছে, কমন নিয়ে নাও, 2 পাই কমন নিয়ে নিলাম। সবারই মধ্যে 2 পাই আছে, তাই 2 পাই কমন নিয়ে নিলাম। এখানে আমরা মান বসাচ্ছি। ক্যাপিটাল আর সমান 5, 5h, স্মল আর সমান 4h, ক্যাপিটাল আর সমান 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বর্গ সেমি। 2 গুণিত পাই মানে 22 7, 9h প্লাস 25 মাইনাস 16 বর্গ সেমি। এখানে দেখো 2 গুণিত 22 7 গুণিত 9 h প্লাস 1, এই 25 থেকে 16 বাদ দিলে 9 হয়, 9 কমন নিয়ে নিচ্ছি, এত বর্গ সেমি। প্রশ্নানুসারে সরি 2 ইন্টু 22 7 গুণিত 9 গুণিত h প্লাস 1 সমান কত আসবে? 1100, প্রশ্নে যেটা দেওয়া আছে 1188 বর্গ সেমি। বাহ, এগুলো গুণ আছে, এদিকে এলে ভাগ হবে। 1 সমান 188 গুণিত 7 22 গুণিত 1 2 গুণিত 1 9। দেখো আমরা যদি 11 দিয়ে কাটি 1 0 8, 2 9 দিয়ে কাটলে 9 12 108, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, উপরে তাহলে 3 আর 7 পড়ে রয়েছে 21, h প্লাস 1 সমান 21 বা h সমান কত হবে? 20। অতএব নলটির দৈর্ঘ্য সমান 20 সেমি। দেখো এখানে 14 দাগের 2 এর অঙ্কটা, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। নতুন গোলকের ক্ষেত্রফল কী হবে? আগের গোলকের অর্ধেক হবে। তাহলে এখানে কি দিয়েছে? কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করে। তোমাদের এই অঙ্কটা বইয়েরই অঙ্ক, করে দিচ্ছি, দেখো সুন্দরভাবে। একটা 14 দাগের 2 এর অঙ্কটা, এখানে ধরিলাম ধাতব গোলকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর একক। কেটে নেওয়ার পর নতুন গোলকের ব্যাসার্ধ নতুন গোলকের ব্যাসার্ধ নতুন গোলকের ব্যাসার্ধ সমান স্মল আর একক আসলো। আগের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল
ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার একক আসলো। কেটে নেওয়ার পর নতুন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ব্যাসার্ধ আর তো পর নতুন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি বলেছে 4 পাই আর স্কোয়ার। বর্গ একক, এটা বর্গ একক, হ্যাঁ বর্গ একক। প্রশ্নানুসারে 4 পাই স্মল আর স্কোয়ার যে অংশটা পাচ্ছি আগেরটার অর্ধেক। পাই পাই কেটে যাবে আর কি 4 কেটে যাচ্ছে, এখানে 2 আর স্কোয়ার সমান ক্যাপিটাল আর স্কোয়ার বা ক্যাপিটাল আর সমান কি হচ্ছে √2 আর 1 নম্বর দিয়ে রাখলাম। নতুন গোলকের আয়তন কেটে নেওয়া অংশটা দিয়ে যে গোলকটা পাবো, নতুন গোলকের আয়তন 4/3 পাই স্মল আর কিউ ঘন একক। দেখো অবশিষ্ট অংশের আয়তন কেটে নেওয়া অংশের আয়তন কি হবে, যে নতুন গোলক 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ছিল আগের গোলকটার আয়তন, এখন কেটে নেওয়ার পরে এটা বাদ দিয়ে দেবো, যে অংশটা কেটে নিচ্ছি ঘন একক। আয়তনটা বাদ দিয়ে দিলে কি পাবো পাই ঘন একক। দেখো 1 নম্বরে দিয়ে আছে ক্যাপিটাল আর সমান √2 আর, তার কিউ করছি মানে 4/3 2√2 আর কিউ মাইনাস আর কিউ ঘন একক। √2 - 1 আর কিউ ঘন একক। এটা আসলো। এবার অনুপাত বলেছে, অতএব কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু অবশিষ্ট গোলকের আয়তন। গোলকের আয়তন শুধু দুটো বসিয়ে দেব, 4/3 পাই 2√2 - 1। তার এই অঙ্কটা কিন্তু ভালো করে তোমরা ফলো আপ করে যাবে, কেননা সহজে এই অঙ্কটা নামতে চায় না। 2√2 - 1 বাকিগুলো শব্দ অনুপাতের জন্য কেটে যাচ্ছে আর এখানে 1 হয়ে গেল। 14 দাগের 3 অঙ্ক, 14 দাগের 3 নম্বর অঙ্ক। দেখো 14 দাগের 3 নম্বর অঙ্কে কি দেয়া আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে আর 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়ে থাকে। ঠিক 11 জনের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলেছে। দেখো একটা শঙ্কু আকৃতি যে দিয়েছে তাঁবু, একটা যে শঙ্কু আকৃতির তাঁবু দিয়েছে
তার একটা যে শঙ্কু আকৃতির তাঁবু দিয়েছে তার ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া আছে স্মল। ভূমিতলের ব্যাসার্ধ কী করব, স্মল আর ধরে নেব, আর উচ্চতা এইচ ধরে নেব। দিয়ে আয়তনটা কী হবে, যত পরিমাণ মোট বাতাস লাগবে সেটার সঙ্গে সমান করে দেবো, আর ভূমিতলের ক্ষেত্রফলটার সঙ্গে 11 জনের থাকার যে জায়গাটা লাগে সেটাকে সমান করে দেবো, তাহলেই অঙ্ক চলে আসবে। এটা শঙ্কু আঁকবো। একটা শঙ্কু আঁকলাম, যার ভূমিতলের ব্যাসার্ধ আর ধরছি, উচ্চতা এই ধরিলাম। শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান আর মিটার, মিটারে দিয়েছে তাই মিটার ধরছি, এবং শঙ্কুর উচ্চতা, শঙ্কু আকৃতির তাঁবু বলাও চলে, এইচ মিটার। ভূমিতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল সমান কত হচ্ছে, পাই আর স্কোয়ার বর্গমিটার। আবার শঙ্কু তাঁবুর আয়তন, তাঁবু লিখছি, তাঁবুর আয়তন, তাঁবুর আয়তন সমান কী হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার। 11 জনের জন্য জায়গা লাগবে সমান 11 গুণিত 4 বর্গমিটার, 4 11 44 বর্গমিটার। 11 জনের জন্য বাতাস লাগবে, বায়ু লাগবে বা বাতাস লাগবে, সমান 11 গুণিত 20 ঘনমিটার, ঘনমিটার, ঘনমিটার। প্রশ্নানুসারে তাহলে কী হবে, পাই আর স্কোয়ার সমান 44, বা আর স্কোয়ার সমান 44 গুণিত পাই মানে 22-এর 7, 7 উপরে উঠলো 22 নিচে কাটলাম, 2 14, আর স্কোয়ার সমান রেখে দিচ্ছি, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আবার 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 220, 1/3 22-এর 7, আর স্কোয়ার সমান 14, 1 নম্বরটা ব্যবহার করছি, এইচ সমান, তাহলে এইচ সমান 220 গুণিত 3 গুণিত 7 বাই 22 গুণিত 14, 10 2 5, 3 5 15, তাহলে এইচ সমান কত, 15। অতএব তাঁবুর উচ্চতা হবে 15 মিটার। এরপরে নেক্সট অঙ্ক দেখো, 15 দাগ মানে এই চ্যাপ্টার শেষ। 15 দাগের আমরা দুটো অঙ্ক করব, একটা প্রাপ্ত নম্বরের গড় আর মধ্যমা বিভাজন। ওজাই অঙ্কন করতে পারো,
গ্রাফ পেপার দিয়ে তোমরা তবে পরীক্ষাতে ওজাইবটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি কোনো মধ্যমা বা গড় বা সংখ্যাগুরু এখানে এই 4টা টাইপেরই অঙ্ক থাকে, অসুবিধা থাকে, তখন তোমরা ওজাইব করতে পারো। এখানে প্রথম অঙ্কটা বলেছে নিচের একটা তালিকা থেকে 64 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় দেওয়া আছে। প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে বলা হয়েছে। এখানে নম্বর দিয়ে দিয়েছে আর ছাত্রের সংখ্যা দিয়ে দিয়েছে। এখানে তোমরা ভালো করে দেখো, এখানে পরের দাগের 1 নম্বর অঙ্ক। একটু মন দিয়ে দেখলেই এই অঙ্কগুলো খুব সহজ হয়। আমরা একটু ছকটা টেনে নেব। প্রথমে ছকটা টেনে নিচ্ছি। নম্বর, তারপরে এক্সআই নেব, গড় বার করবো যেহেতু, ছাত্র সংখ্যা এফআই আর তাদের গুণফল বার করতে হয়। এফআই ইন্টু এক্সআই বার করতে হয়। যেটা প্রথম দিয়েছে 1 থেকে 4, তারপরেরটা দিয়েছে 4 থেকে 9, তারপরেরটা দিয়েছে 9 থেকে 16, তারপরে দিয়েছে 16 থেকে 17। তোমরা এখানে এক্সআই দেয়নি। এক্সআই মানে কি? তাহলে বার করে নেব। নিম্ন শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব। 4 একে 5, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5। একই রকম 9 4 13, 13কে 2 দিয়ে ভাগ করলে 6.5। 25, 25কে 2 দিয়ে ভাগ করলে 15.5। আর 16 আর 17 33, 33কে 2 দিয়ে ভাগ করলে 16.5। ছাত্রের সংখ্যা দেওয়া আছে এটাই কত, 6, 12, এখানে 26 আর 20। তোমরা গুণ করো, এই দুটো গুণ করলে কি আসবে? 15। 0.0 আসে, 0টা বাদ দিয়ে দিলাম। 12 দিয়ে একে গুণ করলে আসবে 78। 0.0 আসে, বাদ দিয়ে দিলাম। 26 দিয়ে এটাকে গুণ করলে কত আসবে? 325। আর 20 দিয়ে গুণ করলে এটা আসবে 330। দেখো, আমরা গড় বার করতে গেলে কি লাগে? সামেশন এফআই আর সামেশন এফআই এক্সআই। দেখো, সামেশন মানে এগুলো সবগুলোর করলে কত আসছে? 20, 26, 6 মানে 64 আসছে। আর এগুলো সবগুলো যোগ করলে কত আসছে? 748। যোগ করে নেবে একটু, 748 আসবে। তা অতএব গড় নম্বর সমান সামেশন এফআই। প্রত্যক্ষ পদ্ধতিতে করলে যেটা আছে সামেশন এফআই এক্সআই বাই এফআই। তাহলে এফআই এক্স সামেশন এফআই এক্সআই এর মান কত? 748 বাই 64। একটু ভাগ করে নিবে, 11.69 প্রায় উত্তর হয়ে গেল। এইটুকু করে দেওয়ার জন্য আমরা 5 নাম্বার পেতে পারি না, পাবেই। খুব সুন্দর অঙ্ক আর খুব সহজেই আমরা এটা না। এবার 15 দাগের 3 নম্বর 15 দাগের 2 নম্বর অঙ্ক। নিচের পরিসংখ্যান বিভাজনে দেওয়া আছে মধ্যমা নির্ণয় করতে বলেছে। খুব সুন্দর অঙ্ক, মধ্যমা নির্ণয়। শুধু ফর্মুলা মনে রাখলেই এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি, আর এতে ফুল নাম্বার পাওয়া যায়। এখানে দেখো, আমরা ছকটা তৈরি করে নেব। 15 দাগের 2 শ্রেণী সীমানা, তারপরে কি দিয়েছে? পরিসংখ্যা, তারপরে আমরা যেটা করি মধ্যমা নির্ণয়ের জন্য ক্ষুদ্রতম ক্রম সূচক যৌগিক পরিসংখ্যান। ক্ষুদ্রতম ক্রমসূচক যৌগিক পরিসংখ্যান।
পরিসংখ্যান। দেখো শ্রেণীসীমানা কী কী দেওয়া আছে, 0 থেকে 10, পরিসংখ্যান দিয়েছে 15, তারপরে দিয়েছে সোজা করে টানবে, আমি হাত শুধু টানছি, স্কেল দিয়ে টানবে, এটা 30 থেকে 60, 30, তারপর দিয়েছে 60 থেকে 70, 4, আর দিয়েছে 70 থেকে 90, 70 থেকে 90, 10। এই ক্ষুদ্রতম ক্রমসূচক যৌগিক পরিসংখ্যান তোমরা ক্লাস 9-এ বার করেছো। পরিসংখ্যান সোজা বসে গেল, এটার সাথে এটার যোগ করলে এখানে লেখা হবে, যোগ করো 70 হচ্ছে, এটা 74 হচ্ছে, এটা যোগ করো কত হচ্ছে 84, 4, এটা সমানই ক্ষুদ্রতম ক্রমসূচক যৌগিক পরিসংখ্যানের সর্বশেষ যেটা, সেটাই এনকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 42, 40-এর পরে 42 মানে 70-এর দিকে, এটা মধ্যম শ্রেণী হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে মধ্যম শ্রেণী। মধ্যম শ্রেণী কেন লাগবে পরে আসছি, লিখে নিবে একটু মধ্যম শ্রেণী। তাহলে পরিসংখ্যান বিভাজনের মধ্যমা, পরিসংখ্যা বিভাজনের মধ্যমা, বিভাজনের মধ্যমা L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এখানে তোমরা সবাই দেখবে L সমান কি, যেখানে L মধ্যম শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, L সমান তাহলে কত হলো 30, n/2 মানে কত, n সমান 84, 84/2 42, CF মধ্যম শ্রেণী সীমানার আগের ক্ষুদ্রতম সূচক পরিসংখ্যান মানে কত আসছে 40। আচ্ছা F কত আসছে, F সমান কত আসছে, দেখো F হলো পরিসংখ্যান, মধ্যম শ্রেণীর সীমানা পরিসংখ্যান মানে 30, আর H সমান তাহলে কত আসছে, H সমান এখানে করে দিচ্ছি, H সমান মধ্যম শ্রেণী সীমানা যেখানে আছে সেখানে দেখো এই শ্রেণী দৈর্ঘ্য 60 থেকে 30 বাদ, মানে ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বাদ, 60 থেকে 30 বাদ দিলে 30, এটা লিখে রাখবে। এখানে L এর মান বসাও 30 প্লাস n/2 মানে 42 বিয়োগ CF মানে 40, F মানে 30 গুণিত 30, কেটে গেল 30, 30, 42 থেকে 40 বাদ দিলে 2, 30 যুক্ত 2 32, ইহাই মধ্যমা লেখা আছে। তাহলে এই চ্যাপ্টারে শেষ। তোমরা এবিটি এর সমস্ত গণিত চ্যাপ্টারের সমাধান পাওয়ার জন্য গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফলো করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তোমরা এই এবিটি এর সঠিক পদ্ধতিতে সমাধানগুলি দেখতে থাকো এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো।